প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নমস্কার, আমি তরুণ ঘোষ। বার্তা রুটি গেল গ্রামে গ্রামে, মিত্তির মশাই যাবেন সাগর সঙ্গমে। আর মিত্তির মশাইকে, মিত্তির মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। আর সাগর সঙ্গমটা কি? সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন। এখন মিত্তির মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না। এখন মিত্তির মশাই যারা সাগরেদ আছেন, এই সাগরেদা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে, যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন। মোড়ল হচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম রিজওয়ানা সমেত গিয়ে তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত, যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে। প্রথমে ছিল 16 জন, এখন শুনছি 34 না 38 জন। এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না। বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি। ইউনূস সাহেব বারবার ফোন করেছেন, কিন্তু তার যে নিয়োগদাতা, সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি। কি দুঃখের বিষয়। এখন মোড়ল মশাই আর কি করবেন? মোড়ল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই। এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন, আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন। এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা, এই উপদেষ্টাও মানে আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক, তাকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি কি করব বলুন, আমি তো খুব কিছুই জানি না, আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে, আমি তো কিছু বলতে পারবো না, কিছু জানি না। আমি এই সবসময় কাঁপছে, বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে। তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন। মানে কতটা ভয়! এখন পলায়নের সমস্ত জোয়ার লেগে গেছে, কে কোথায় পলায়ন করবে। এখন যিনি মোড়ল, মোড়লের বাবা, যিনি কর্তা ব্যক্তি, মিত্তির মশাই, এই মিত্তির মশাই এখন পাগল হয়ে গিয়েছেন। মিত্তির মশাই তো এখন মিত্তির মশাই ফোন কেউ তুলছে না। ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয়। দেশের মানুষও দেখতে পাচ্ছে না, রাজনৈতিক দলগুলো সব মারমার কাটকাট। কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ, মারমার কাটকাট হতে হতে। বুঝতে পারছেন যে দিন ঘনিয়ে আসছে। সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতী, পলায়ন করুন। আমায় বলতে পারবেন না, আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন, আপনাদের সময় কমে আসছে, পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা একেবারে সবাই ল্যাঙ্গর ধরে আপনাদের কুলে মারপিট করবে, আপনাকে বিবস্ত্র করে এই সমস্ত করবে। আমি কিন্তু, আপনারা সাক্ষী আছেন, আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি। দূরদৃষ্টি আছে আমার, এটুকু বলতে হবে আপনাদের। যতই আপনারা প্রথম প্রথম গুজববাজ বলে আমায় দাগিয়ে দিন না কেন, কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে। দেখুন এখন পলায়নের জন্য সব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মিত্তির মশাই করে এসছেন, মোহাম্মদ ইউনূস, বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সভায়,
মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না, মিটিকুলাস প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। তাকে পরিচয় করে দিয়েছিলেন, প্রচুর হাততালি কুড়িয়েছিলেন। সে হচ্ছে 1.5 বছর আগের ঘটনা। এই 1.5 বছরের মধ্যে গঙ্গা, পদ্মা, যমুনা আদি অনেক জল টল বয়ে গেছে। এখন তার যা করার, কাজগুলো করার, সেই কাজগুলো তিনি করেননি। উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছেন। কারখানা নেই, মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে, বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বেকারের সংখ্যা বাড়ছে, আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে। আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই, ধার ক্রমশ বেড়ে চলেছে। $130 বিলিয়ন টোটাল ধার হয়েছে। $130 বিলিয়ন ধার হয়েছে। তার মানে আপনি যদি 1.5 বছরের হিসেবটা করেন, প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে $16 থেকে $18 বিলিয়ন ধার হয়ে গেছে। ধার মেটাবে কে? এখন তো 16 বিলিয়ন করে ধার হয়ে গেছে, তাহলে শেখ হাসিনা $16 বিলিয়ন কি করে পাচার করেছেন? সে প্রশ্ন তো উঠতেই পারে। এখন তিনি তো তার জবাব দেবেন না, আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে, বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে, সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাঁচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন। সেই জন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনএসএ, খলিলুর রহমান। খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছে না, মানে বলে আমি যাব না, আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না। এখন এরা জোরাজোরি করছে, যেতেই হবে, যেতেই হবে। এই লুপসের সিট দিয়ে গেলে তো পাত্তাই পাবে না, দরজা দিয়ে ঢুকতেই পারবে না। হ্যাঁ, ওই অনুষ্ঠানে, ওই কলম্বিয়ার এই অনুষ্ঠানে ওইটাতে কনক্লেভে ওইখানে যোগ টোক দেবেন, যোগ টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন। যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত দোভালের সঙ্গে তার 2-4টে কথা হতে পারে, কারণ অজিত দোভালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন। এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে। প্রথমে মহারাষ্ট্র জিতলো, তারপর হরিয়ানা জিতলো, তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতলো, এবার রয়েছে পশ্চিমবঙ্গ। তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে। আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন, এরম করে সেই ছবিও বেরিয়েছে, বিহারে গামছা উড়াচ্ছেন। আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসছি, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমার ঘর নেই, আমার সংসার নেই, আমার কোনো পরিবার নেই, আর আমি হলাম গিয়ে ফকির মানুষ। আজকে আমি আছি, কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না, ঝোলা তুলবো, ভোলা চলে যাবে। দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? একজন ফকিরকেই তো বিশ্বাস করবে। তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন, মানুষের সঙ্গে তার ব্যবহার, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে। ফলে এই যে শাকালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে, এই শাকালাকা বুম বুম খুব শিগগিরই হবে। কারণ এটা খলিলুর রহমান জানেন, আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না। নিমরাজি, মানে রাজি হচ্ছেন না, এরা চাপ দিচ্ছে, এই করছে, ওই করছে, এই সমস্ত চলছে। তবে একেবারে ওয়ান লাইনার যেটা হলো, মিত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে,
এখন সবাই মোড়লকে ধরিয়াছে, মোড়ল বলিলেন আমার কিছু করার নাই, মিত্তির মশাই বলেছেন। আমার মিত্তির মশাই মানে মিত্তির মশাইয়ের যে মিত্তির মশাই, সে মিত্তির মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস, তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই, আমাদের কাজ হয়ে গিয়েছে, আমাদের সম্পর্ক মিটে গিয়েছে। বলেছি না, ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না, চেনে না। ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে, তার কাজ হয়ে গেছে। আর এখানে তো তার কাজই হয়নি, তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকাজ করে দিয়েছে। ফলে মিত্তির মশাই সাগর সঙ্গমে হয়তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একটা শোনা যাচ্ছে ইস্ট তিমুরে তিনি যেতে পারেন, সেখানে $80 বিলিয়ন তারা সব ওখানে জমি টমি কিনেছে, ব্যবসাপত্রে খাটিয়েছে, সেখানে টাকা দিলে থাকা যায়। এখন ইস্ট তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্ট তিমুর, না হলে পাকিস্তান। আর পাকিস্তানে গেলে, পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন, যে কোনো দিন দামাদ্দাম মস্ত কালান্দার হয়ে যেতে পারে। আর এখানে হবে হ্যাপি হোলি। হ্যাপি হোলি যে কোনো দিন হবে, সেটা আমি বলবো বিকেল বেলাতে, এখন নয়। হ্যাঁ, সবকিছু সময় থাকে, বিকেল বেলা হলো হ্যাপি হোলির সময়। বিশ্বের যেখানে যেখানে জেনজি বা আরব বসন্ত বা সরকার বদলের আন্দোলন করেছে, প্রায় সবখানেই এই আন্দোলনটা শুধু ব্যর্থ হয়নি। মিশর, লিবিয়া, তিউনিসিয়া, সিরিয়া সব দেশেই এই বিরাট বার্তাবাহী আন্দোলনের দেশগুলিতে না আছে অবশিষ্ট গণতন্ত্র, না আছে মানবাধিকার, না আছে শান্তি। যদি থাকতো তাহলে আর এসব দেশগুলি থেকে এভাবে গণতন্ত্র, মানবাধিকার সব ধ্বংস হয়ে যেত না রাতারাতি। বাংলাদেশেও জেনজিরা ক্ষমতা দখল করে যে কিভাবে ব্যর্থ হয়েছে সেসব কথাই বলবো আজকের বিশ্লেষণে। সঙ্গে থাকুন। শুরু করব ব্রিটেন থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমসের একটি বক্তব্য দিয়ে। তারা বলছে, বাংলাদেশে কি এই জেনজিদের আন্দোলন ব্যর্থ হতে চলেছে? তারা বলতে চাইছে যে বিশ্বের অন্য অনেক দেশের আরব বসন্ত বা জেনজি আন্দোলন যেভাবে শুরু হয়েছিল, বাংলাদেশে সেভাবে শুরু হয়নি, বরং জেনজিদের সামনে রেখে পেছনে বন্দুক চালিয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং হিজবুত তাহরীরের গুন্ডা দল। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে আজ তারা এতটাই শক্তিশালী বা ক্ষমতাশালী যে চাইলে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দক্ষতার ফল নয়, বরং সন্ত্রাসী তৎপরতারই ধারাবাহিকতা। সরকার যেভাবে তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তাতে তারা অস্থায়ী প্রভাব তো পেয়েছে বটে, কিন্তু রাজনৈতিক জ্ঞানহীনতা আর সংগঠনগত অপারগতার কারণে ব্যর্থতার পথেই হাঁটছে। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিল সেটি শুরু হয়েছিল আবেগ থেকে, যুক্তি থেকে নয়। জেনজি প্রজন্ম ভেবেছিল তারা পুরনো রাজনৈতিক অচলায়তন ভেঙে নতুন কিছু গড়বে, কিন্তু দেখা গেল আন্দোলনের ভেতর ঢুকে পড়েছে এমন শক্তি যাদের উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা। তারা পরিবর্তনের স্বপ্ন নয়, সুযোগ দেখেছিল রাষ্ট্রকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। আর সেই সুযোগ তারা পেয়েছিল সরকারের দুর্বলতা, প্রশাসনের অব্যবস্থা এবং জনগণের হতাশার ফাঁক গলে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোর ভেতর দিয়ে বোঝা যায় এই আন্দোলন কেবল অভ্যন্তরীণ ছিল না, বাইরে থেকেও চাল এসেছে, অর্থ, অস্ত্র এবং প্রোপাগান্ডার আকারে। বিদেশি স্বার্থগোষ্ঠী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। শেখ হাসিনার সরকারের ধর্মনিরপেক্ষ অবস্থান, ভারতের সঙ্গে সম্পর্ক এবং চীনের প্রতি ভারসাম্যপূর্ণ নীতি অনেকের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। সেই অস্বস্তি থেকেই কেউ কেউ চেষ্টা করেছে বাংলাদেশকে অস্থিতিশীলতা তৈরি করতে এবং তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে উত্তপ্ত করার। এখানে যে বিষয়টা সবচেয়ে উদ্বেগজনক তা হলো এই পুরো প্রক্রিয়ায় তরুণরা নিজেরাই হয়ে পড়েছে হাতিয়ার। যারা সোশ্যাল মিডিয়ায় পরিবর্তনের কথা বলেছিল তারাই পরে দেখছে যে তাদের আন্দোলনের দিক নির্দেশনা অন্য কেউ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। যারা রাজনীতি জানে না, ইতিহাস বোঝে না, তাদের হাতে বিপ্লব তুলে দেওয়া হয়েছে বা তথাকথিত বিপ্লব তুলে দেওয়া হয়েছে। ফলে আন্দোলন বাস্তবতার সঙ্গে সংঘর্ষে গিয়েই ভেঙে পড়েছে। এখন যারা আন্দোলন করেছে তাদেরকে করা হয়েছে কিংস পার্টি, এবং এই কিংস পার্টি এখন সারা বাংলাদেশ লুটে পুটে খাচ্ছে। এক একজন কিংস পার্টির নেতারা শয়ে শয়ে কোটি টাকা বানিয়েছে, তাদের পিএসরা পর্যন্ত শয়ে শয়ে কোটি টাকা বানিয়েছে। জনগণ বুঝতে পেরেছে তাদের সঙ্গে কত বড় ধোঁকা হয়েছিল। যে জনগণ
জুলাই সন্ত্রাসে অংশ নিয়েছিল সেই জনগণ বা সমর্থন দিয়েছিল সেই জনগণের কথা বলছি। এই পরিস্থিতির অনেকটাই আরব বসন্তের মতো। সেখানেও শাসক পতনের পর ক্ষমতার শূন্যতা দখল করে নেয় উগ্র গোষ্ঠী, সামরিক বাহিনী বা বিদেশি নিয়ন্ত্রিত দলগুলো। তরুণরা যারা স্বাধীনতার স্বপ্নে রাস্তায় নেমেছিল সেসব দেশে, তারা পরে হয়ে গিয়েছিল শরণার্থী, বন্দী বা নির্বাসিত। বাংলাদেশে এখন একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। শাসক পরিবর্তন ঘটেছে, কিন্তু রাষ্ট্র চালানোর বিকল্প কাঠামো তৈরি হয়নি। শূন্য জায়গা দখল করে নিচ্ছে এমন গোষ্ঠী যারা রাজনীতি বোঝে না, বোঝে ক্ষমতার দখলই সবকিছু। এবং তাদেরকে দিয়ে বাংলাদেশ এখন উগ্র, ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখলের পায়তারা করছে। এখন দেশের ভেতর তৈরি হয়েছে এক জটিল বাস্তবতা। রাজনীতি থেকে নীতি হারিয়ে গেছে, পরিবর্তনের জায়গায় এসেছে প্রতিশোধ। যেসব তরুণ এক সময় স্বপ্ন দেখেছিল, তারা এখন বিভক্ত, হতাশ এবং ভীত। কেউ ভাবছে নিজের ভবিষ্যৎ নিয়ে, কেউ বাঁচতে চাইছে বিদেশে গিয়ে। আন্দোলন যেভাবে শুরু হয়েছিল আশা দিয়ে, এখন তা শেষ হচ্ছে অনিশ্চয়তায়। বাংলাদেশে জুলাই সন্ত্রাসের ঘটনায় এই বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা ধর্মীয় উন্মাদনা আর সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, তারা এখন রাষ্ট্রযন্ত্রের ভেতর নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে। কেউ কেউ আবার মানে প্রচলিত অন্য অনেক দলে গিয়ে যোগ দিচ্ছে, আবোল তাবোল বকছে। তাদের হাতে নেই কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, নেই রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা, আছে শুধু ভয় দেখানোর ক্ষমতা। তারা সরকারের আশীর্বাদে টিকে আছে বটে, কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে আরো সহিংস হয়ে উঠছে। এই অবস্থায় রাষ্ট্রের কাঠামো ভেতর থেকে ফেটে যাচ্ছে, অর্থনীতি দুর্বল, প্রশাসন অবিশ্বস্ত, সমাজ এবং রাষ্ট্র ভীত। জেনজি প্রজন্ম যারা ডিজিটাল দুনিয়ার সন্তান, তারা এখন এক অদ্ভুত সংকটে। তারা চেয়েছিল স্বাধীনভাবে চিন্তা করতে হয়তো, কিন্তু এখন চিন্তার জায়গা দখল করে নিয়েছে ভয়, বিভ্রান্তি আর সন্ত্রাস। বিদেশি প্রভাব, সন্ত্রাসী গোষ্ঠী আর সরকারি পৃষ্ঠপোষকতা মিলে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। আজকের বাস্তবতায় তারা হয়তো রাষ্ট্রীয় দপ্তরে কিছু সুবিধা পাচ্ছে, কিছু অর্থ আদায় করছে, ব্যাপক টাকার মালিক হয়েছে, কিন্তু সেটা কোনো বিপ্লব নয়, এটা আত্মসমর্পণ। যারা মনে করে বাংলাদেশের জেনজিরা এখন ক্ষমতায়, তাদের মনে রাখা দরকার রাষ্ট্রীয় অফিস থেকে কটি পয়সা আদায় করা কোনো পরিবর্তন নয়, আর কয়েকজনকে হত্যা করে রক্তমাখা হাতে ছবি তোলা কোনো সফলতা নয়। এটা বিপ্লব নয়, এটা সন্ত্রাস, এটা অভ্যুত্থান নয়, এটা দখল। আর এটাই হচ্ছে এই পুরো জুলাই সন্ত্রাসের ব্যর্থতা। কারণ যে বিপ্লব মানুষের জীবন বদলায় না, যে আন্দোলন রাষ্ট্রকে সুশাসনের পথে নেয় না, সেটি তো ধ্বংস। একটি দেশ তার সন্তানদের রাজনৈতিক দীক্ষা দিয়ে তৈরি করে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে, কিন্তু বাংলাদেশের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যই ছিল দেশটাকে বিক্রি করে দেওয়া, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া করা। সেই দেউলিয়াত্ব নিয়ে বাংলাদেশ এখন এগোচ্ছে, আর তার সঙ্গে অন্ধকারে হারিয়ে যাচ্ছে পুরো একটা প্রজন্ম। জেনজিরা বুঝে ফেলছে তাদের হাতে বন্দুক ধরিয়ে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা আসলে তাদের নিজের নয়, তারা অন্য কারো পরিকল্পনার অস্ত্র বা ঘুঁটি হিসেবে ব্যবহার হয়েছে। এই ব্যর্থ বসন্ত শুধু একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি একটি প্রজন্মের নৈতিক এবং বুদ্ধিভিত্তিক পরাজয়। অনেকে বলেন বর্ষা বিপ্লব, অনেকে বলেন মনসুন মুভমেন্ট, আমি এটাকে বলি মনসুন মব। জুলাই সন্ত্রাস আসলে ছিল একটা সংগঠিত মব, এবং তাদেরকে চালিয়েছে, অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, বুদ্ধি দিয়েছে বিদেশিরা এবং ভয়ঙ্কর মৌলবাদী সন্ত্রাসীরা। তবুও আশা পুরোপুরি হয়তো শেষ হয়ে যায়নি। ইতিহাস সবসময় সুযোগ দেয়, যদি কেউ বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। কিন্তু তারা তো ভুলটা অস্বীকার করছে না। হয়তো একদিন এই তরুণরা বুঝবে প্রকৃত পরিবর্তন আসে চিন্তা থেকে, সন্ত্রাস থেকে নয়। কিন্তু তার আগে তাদের মুখোমুখি হতে হবে নিজেদের তৈরি অন্ধকারের। যে অন্ধকারে বাংলাদেশ পড়েছে, সেটাকে আলোর মুখ দেখাতে হলে এই পুরো সন্ত্রাসীদেরকে সরে যেতে হবে, এবং সরে গিয়ে এমন একটি সরকার, এমন একটি পদ্ধতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে যা গণতন্ত্রের কথা বলে, সেটা নির্বাচন ছাড়া সম্ভব নয়, যেটা সকল পক্ষের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সম্ভব নয়, এবং আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সেটা সম্ভব নয়। আজকে এই ব্যর্থ জেনজির ব্যর্থ বসন্ত নিয়েই আপনাদেরকে জানালাম। আপনারা নিশ্চয়ই একমত হবেন, আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানিয়েন।